হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলাইট স্কিল কম্পিউটিং। আমি দীপঙ্কর এবং আজকে আমরা একটা নতুন ক্লাস সিরিজ শুরু করব। সেই ক্লাস সিরিজটা হলো ট্যালি প্রাইম। কিন্তু ট্যালি প্রাইম শেখার আগে আমাদের কিছু অ্যাকাউন্টিং সম্বন্ধে কিছু থিওরি এবং কিছু অ্যাকাউন্টিং রুল শিখব। তো আজকে হচ্ছে তার প্রথম ক্লাস। প্রথম ক্লাসের নাম হচ্ছে জেনারেল প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং। আমরা বেসিক কিছু থিওরি এবং রুল শিখব কয়েকটা ক্লাসে। ঠিক আছে, তাহলে দেরি না করে আমরা শুরু করছি আজকের প্রথম ক্লাস। তো প্রথমেই আমাদের জানা দরকার অ্যাকাউন্টিং এবং বুক কিপিং এর জনক কাকে বলে। তাহলে প্রথমেই এনাকে চিনে নেওয়া যাক। ইনি কে? ইনি হলেন ফ্রা লুকা বার্থোলোমিও ডি প্যাসিওলি। ইনিই হচ্ছেন অ্যাকাউন্টিং এর জনক। ইনি একজন ইটালিয়ান ম্যাথামেটিশিয়ান এবং লিওনার্দো দা ভিন্সির বন্ধু। ইনি লুকা প্যাসিওলি একটা ডবল এন্ট্রি সিস্টেমের বুক পাবলিশ করেছিল 1494 সালে। 1880-র মধ্যে অ্যাকাউন্টিংয়ের যত মডার্ন প্রফেশন আছে সেগুলো সম্পূর্ণরূপে স্বীকৃতি লাভ করেছিল ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে। এই ইনস্টিটিউট অনেক রকম সিস্টেম তৈরি করেছিল অ্যাকাউন্টিংয়ের, যে সিস্টেমগুলো এখনও পর্যন্ত আমরা সবাই মেনে চলি। আমাদের সামনে একটা ডেফিনেশন আছে, হোয়াট ইজ অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং কাকে বলে? অ্যাকাউন্টিং কি না, অ্যাকাউন্টিং একটা সিস্টেম। কিসের সিস্টেম? যে কোনো বিজনেসের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশানের যে রেকর্ডিং করা হয়, তাকে অ্যানালাইজ করা হয়, ভেরিফাইং করা হয় এবং সামারাইজিং করা হয় এবং সবার শেষে রিপোর্ট বার করা হয়। এই যে সমগ্র পদ্ধতিটা, এই যে সমগ্র ক্রিয়াকলাপটাকে একত্রে বলছে কি? অ্যাকাউন্টিং। বোঝা গেল? তাহলে কোনো বিজনেসের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশানকে লিপিবদ্ধ করা হচ্ছে, তাকে বিশ্লেষণ করা হচ্ছে, ভেরিফাই করে সারসংক্ষেপ করা হচ্ছে এবং সবশেষে একটা রিপোর্ট তৈরি করা হচ্ছে। এই সমগ্র ক্রিয়াকলাপকে কি বলছে একসঙ্গে? অ্যাকাউন্টিং। বোঝা গেল? অ্যাকাউন্টিং ইন অ্যানাদার ওয়ার্ডস। অ্যাকাউন্টিংয়ের আরও কিছু ডেফিনেশন আমরা দেখে নিই। অ্যাকাউন্টিংয়ে বলছে একটা ইনফরমেশন সায়েন্স। ইনফরমেশন সায়েন্সের কী কাজ হয় না, ইনফরমেশন সায়েন্সের কাজ হচ্ছে অ্যানালাইজ করা, কালেক্টিং করা, অর্গানাইজিং করা। কিভাবে করে এরা? যে প্রথমে হচ্ছে কালেক্ট করে নেয় কোনো হচ্ছে সংস্থা বা কোনো ব্যক্তিগত মানুষের যে ফাইন্যান্সিয়াল ডেটাগুলো আছে বা সেইগুলোকে প্রথমে কালেকশন করা হবে, তারপর তাকে অ্যানালাইজ করা হবে, তারপর তাকে অর্গানাইজ করা হবে ঠিকঠাক। এই যে পদ্ধতি, এই পদ্ধতিটার নামই হচ্ছে ইনফরমেশন সায়েন্স। কী ধরনের ইনফরমেশন না, সব কিছুই ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। এটা পুরো টাকা রিলেটেড। কী ধরনের ইনফরমেশন না, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। ফাইন্যান্সিয়াল ইনফরমেশন কাকে বলে? বলছে ইট ইজ অল অ্যাবাউট মানি। টাকা থাকবে, সেই যেই ইনফরমেশনের মধ্যে শুধু টাকা থাকবে তাকে বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। টাকা ছাড়া কোনো ইনফরমেশনকে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন বলা যায় না। বোঝা গেল? এমনই একটা ইনফরমেশন যার মধ্যে কোনো টাকার কোনো স্থান নেই বা টাকার কোনো কথা বলা নেই, সেই ইনফরমেশনকে এখানে আনা যাবে না। ডাইরেক্ট হোক কিংবা ইনডাইরেক্ট হোক, যেখানে টাকার কথা বলা থাকবে বা টাকাকে ইঙ্গিত করা থাকবে তাকে বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। এবারে আমরা জানবো অবজেক্টিভস অফ অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং করার কী কী উদ্দেশ্য, অ্যাকাউন্টিং কেন করব বা অ্যাকাউন্টিংয়ের উদ্দেশ্য কী সেটা আমরা জানবো এবার। রেকর্ড ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন অ্যাজ অ্যান্ড হোয়েন দে অকার। যখনই কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন হবে সেগুলোকে লিপিবদ্ধ করতে হবে। তাতে করে কী হবে না, আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে পারবো। বুঝে গেল? দ্বিতীয়ত হচ্ছে কি, ক্যালকুলেট প্রফিট অর লস। আমরা অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে প্রফিট আর লস বার করতে পারবো। একটা কোম্পানির প্রফিট হচ্ছে কি লস হচ্ছে আমরা শুধুমাত্র অ্যাকাউন্টিং করেই সেটা বার করতে পারি। তাতে কি সুবিধা হবে প্রফিট অ্যান্ড লস বার করে? যে আমরা আমাদের বিজনেসের স্ট্র্যাটেজি চেঞ্জ করতে পারবো। লস হলে কী স্ট্র্যাটেজি নেবো বা প্রফিট হলে কী স্ট্র্যাটেজি নেবো সেটা আমরা প্রফিট লস থেকেই পারবো। আর প্রফিট লস কীভাবে বার করা যাবে? অ্যাকাউন্টিংয়ের মাধ্যমেই বের হবে। 3 নম্বর হচ্ছে অ্যাসার্টেন দ্য ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ অফ দ্য কোম্পানি বাই ডিটারমাইনিং ইটস অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস কী? অ্যাসেট হচ্ছে এখানে পুরো সম্পত্তিটা, আর লাইবিলিটিস হচ্ছে দায়, মানে ঋণ কতটা তার। ধরা যাক একটা দোকানে 50 লাখ টাকার মাল আছে, সেটা তার অ্যাসেট। আর যদি দেখি তার লাইবিলিটি মানে তার ঋণ হচ্ছে 40 লাখ, তাহলে আমরা দেখতে পাবো
যে তার অ্যাসেট 50 লাখ টাকার কিন্তু তার ঋণ আছে 40 লাখ টাকার, সেটা দেখে আমরা বুঝতে পারি যে কোম্পানিটির উপরে দায়টা কত, কোম্পানির উপরে প্রেসারটা কতটুকু আছে, সেটা আমরা অ্যাসেট আর লাইবিলিটিসের মাধ্যমেই জানতে পারি। 4 নম্বর বলছি কি, কমিউনিকেট দ্য ইনফরমেশন টু স্টেক হোল্ডার থ্রু স্টেটমেন্ট অ্যান্ড রিপোর্টস। এটার মানে কি? এটার মানে হলো যে ধরো আমাদের বিজনেসে আমাদের যে যারা পার্টনার আছে তারা যে টাকা ইনভেস্ট করেছে, যাকে তোমার শেয়ার বলো, যাই হোক, সেইটা যে টাকা ইনভেস্ট করেছে, কেন ইনভেস্ট করেছে? তারা তার প্রফিটটা নেবে বলে। তো মাসের শেষে হোক বা বছরের শেষে হোক, তারা যখন জানতে চাইবে যে আমার প্রফিটটা কত হলো বা লস কত হলো বা প্রফিট কত হলো, আমি রিপোর্টটা দাও, তখন আমি কি করব? তাকে কি আমি মুখে বলে দেবো যে আমার কোম্পানিতে লস হয়েছে ভাই, এবারে আমি দিতে পারছি না, এরকম তো বললে হবে না। স্টেটমেন্টের মাধ্যমে আমাকে দিতে হবে সেটা। মানে আমি যদি বলি যে আমাদের বিজনেসে লস হচ্ছে বা লস হয়ে গেছে, এবারে তোমরা কেউ প্রফিট পাবে না, সেটা বললে হবে না। শেয়ার পার্টনাররা সবসময় জানতে চাইবে যে মুখে বললে হবে না, আমাদেরকে রিপোর্টের মাধ্যমে বা স্টেটমেন্টের মাধ্যমে সেগুলো দিতে হবে। তাহলে আমরা বুঝবো যে সত্যি লাভ হচ্ছে কি লস হচ্ছে। এটা কিভাবে সম্ভব হবে? না, আমরা অ্যাকাউন্টিং করলে এটা পারবো। তাতে করে কি হবে না, তারা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন নিতে পারবে যে এই কোম্পানিতে তারা ফার্দার ইনভেস্ট করবে কি করবে না। কি থেকে তারা এটা ডিসাইড করবে? এই যে রিপোর্টস আর স্টেটমেন্ট থেকে। সেটা কিভাবে সম্ভব? না, অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে সম্ভব। তাহলে অবজেক্টিভ অফ অ্যাকাউন্টিং করার এই 4টে মেন উদ্দেশ্য আছে। প্রথমত যেটা উদ্দেশ্য হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য আমরা রেকর্ড করতে পারি রেগুলার বেসিসে। সেকেন্ড হচ্ছে আমরা ক্যালকুলেট করতে পারি প্রফিট লস। থার্ড হচ্ছে আমরা অ্যাসেট আর লায়াবিলিটি বার করতে পারি। আর ফোর্থ হচ্ছে আমাদের কি, যারা স্টেক হোল্ডার আছে তাদের কাছে আমরা স্টেটমেন্ট আর রিপোর্ট পৌঁছাতে পারি, যাতে করে তারা অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন নিতে পারে। হু ইজ কল্ড অ্যাকাউন্টেন্ট? অ্যাকাউন্টেন্ট কাকে বলে? সোজা কথায় যারা অ্যাকাউন্টিংয়ের কাজ করে নির্দিষ্ট নিয়ম মেনে, তাদেরকেই অ্যাকাউন্টেন্ট বলা হয়। এবার জানবো হোয়াট ইজ বুককিপিং। বুককিপিং কাকে বলে? বুককিপিং মানে হচ্ছে, সোজা বাংলায় যদি বলতে হয়, বুককিপিং মানে হচ্ছে খাতা সারা। খাতা সারা মানে কি? রেগুলার বেসিসে সমস্ত রকম ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশানগুলোকে কি লিপিবদ্ধ করা। এটা ঠিকঠাক বুককিপিংয়ের মাধ্যমে একটা কোম্পানি তার সমস্ত রকম, তার ইনভেস্ট কত আছে, তার কীভাবে কী সব রকম কাজ চলছে, সেগুলোর উপরে সে ডিসিশান নিতে পারে। সোজা কথায় বুককিপিং হচ্ছে খাতা সারা। খাতা সারা মানে খাতা মেনটেন করা, অ্যাকাউন্টিংয়ের খাতা মেনটেন করা, যেভাবে মেনটেন করতে হয়। তো ঠিকঠাক মেনটেন থাকলে কি হয়, কোম্পানি সমস্ত রকম তথ্য সঠিকভাবে পায়। সেই তার উপরে ডিসিশন নিয়ে একটা কোম্পানি ঠিক করতে পারে যে সেখানে তার কোন দিকে কি করা উচিত, তার ইনভেস্ট করা উচিত না তার ইনভেস্ট করা আর উচিত নয়, কি কি স্ট্র্যাটেজি নেবে, তার উপরে নির্ভর করছে একটা প্রপার বুককিপিং, কেমনভাবে বুককিপিংটা হচ্ছে। বুককিপিং যদি সঠিক হয় তাহলে একটা কোম্পানি সঠিকভাবে সব জিনিসটা বুঝতে পারে। তো বুককিপিং দু ধরনের আছে, একটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি বুককিপিং আর একটা হচ্ছে ডবল এন্ট্রি বুককিপিং। আমরা যেটা ট্যালিতে শিখবো সেটা হচ্ছে ডবল এন্ট্রি বুককিপিং। বুককিপিংয়ের প্রসেস, কীভাবে বুককিপিং করতে হয়। তো প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে আইডেন্টিফাই করতে হয়। আইডেন্টিফাই মানে শনাক্ত করতে হবে যে সব রকম স্টেটমেন্ট তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নাও হতে পারে। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি হয় বা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশান যদি হয়, সেইটাকেই আমরা আগে প্রথমত আইডেন্টিফাই করব। বুককিপিং করার প্রথম হচ্ছে যেটা শর্ত হচ্ছে, তোমাকে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশানটাকে খুঁজে বার করতে হবে। তো কোনগুলো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশান? যেই ট্রানজ্যাকশানগুলোর মধ্যে টাকার কথা উল্লেখ থাকবে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে, সেই সমস্ত ট্রানজ্যাকশানগুলোকে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশান বলা হয়। তো প্রথমে তোমাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিনা সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। দ্বিতীয়ত মেজার করতে হবে যে সেই ট্রানজ্যাকশানটা কত টাকার ট্রানজ্যাকশান সেটা। তৃতীয়ত কি, রেকর্ডিং করতে হবে। রেকর্ডিং মানে খাতায় লিখতে হবে। আর সেই খাতার লেখার নিয়মটাকে, যেই খাতায় তুমি লিখবে সেই খাতাটাকে বলছে জার্নাল। আমরা জানবো পরে জার্নাল এন্ট্রি, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ট্যালির জন্য। আর ফোর্থ হচ্ছে ক্লাসিফাইং মানে এখানে শ্রেণীবিন্যাস করবো কাদের, যেরকম ট্রানজ্যাকশান যেরকম হবে, যেই টাইপের ট্রানজ্যাকশান হবে সেরকম টাইপ হিসেবে তার দিকে আমরা ক্লাসিফাই করব লেজার হিসেবে। লেজার বলতে এখানে কি বোঝাচ্ছে, আমরা ক্লাসিফাই করব কিভাবে, লেজার হিসেবে আমরা ক্লাসিফাই করব। লেজার মানে কি? লেজার মানে হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট। ধরো উদাহরণস্বরূপ যদি আমি বলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট,
ক্যাশ অ্যাকাউন্ট, পারচেস অ্যাকাউন্ট, সেল অ্যাকাউন্ট, এইগুলো এক একটা কি লেজার। আমরা যখন এন্ট্রি মারবো, আমরা যখন এন্ট্রি করব, রেকর্ডিং করার পর আমাদেরকে ক্লাসিফাই করতে হবে এইভাবে। প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাকাউন্ট আলাদা আলাদা জায়গায় আমরা ক্লাসিফাই করে রেখে দেবো। তাতে সুবিধা হবে কি, আমরা সহজে খুঁজে পেতে পারি। ক্লাসিফাই করার মেন উদ্দেশ্য হচ্ছে সহজে যাতে কোনো একটা পার্টিকুলার অ্যাকাউন্টের ব্যাপারে যখন আমরা জানতে চাইবো তখন এই সুবিধাটা হবে যদি ক্লাসিফাই করি। ঠিক আছে, একটুখানি জেনে নিই সিঙ্গেল এন্ট্রি বুককিপিং কি। সিঙ্গেল এন্ট্রি বুককিপিং নিয়ে আমরা খুব বেশি আলোচনা করব না, বাট যতটা জানার ততটাই খালি জানবো এখানে। সিঙ্গেল এন্ট্রি বুককিপিংয়ের একটা এখানে এক্সাম্পল আছে, দেখতে পারবে তোমরা। সিঙ্গেল এন্ট্রি মানে হচ্ছে অনলাইন এন্ট্রি। যেমন আমাকে যদি বলে কেউ, ধরো উদাহরণস্বরূপ আমাকে কেউ 1000 টাকা দিয়েছে, আমার বাবা আমাকে 1000 টাকা দিয়েছে, এবার আমি বাজারে গেছি, বাজার থেকে এসে বাবাকে আমি 200 টাকা ফেরত দিচ্ছি। এবার আমাকে বাবা জিজ্ঞাসা করছে যে কিসে কত খরচা হলো, তখন আমি বলবো যে এইতে এত খরচা, ওইতে এত খরচা, এরকমভাবে আমি দেখিয়ে দেবো। এই যে খাতায় আমার লিখে রাখে এইতে এত খরচা, ওইতে এত খরচা, অমুক জিনিস এত খরচা, এই জিনিসগুলো যে অনলাইন স্টেটমেন্ট দেখতে পাচ্ছ, এই জিনিসগুলোকে কি বলে, সিঙ্গেল এন্ট্রি বুককিপিং। যেমন বাড়িতে যেগুলো লিখে রাখে কোনো খরচাগুলোকে পরপর নাম দিয়ে এবং তাইতে কত খরচা, আমরা করি না যে প্রত্যেকটা আইটেম এবং তার মাঝে খরচাগুলো আমরা লিখি। এই রকম টাইপের যে হিসেবগুলো হয়, কিছু কিছু দোকানেও দেখা যায়, লোকালের তোমার দোকানে দেখতে হবে, যারা ডবল এন্ট্রি সিস্টেম বা প্রপার কমার্সের অ্যাকাউন্টিং রুল ফলো করছে না, তারা এইভাবে লিখে নেয় তাদের নিজেদের সুবিধার জন্য। এগুলো সব সিঙ্গেল এন্ট্রি বুককিপিং এর উদ্দেশ্য। তো লোকাল মার্কেটের দোকানে দেখবে কিছু খাতায় দোকানদার তার নিজের প্রয়োজনে, নিজের সুবিধার জন্য জাস্ট ব্যক্তির নাম এবং তার পাশে খরচা, কোন বিষয়ে কী খরচা, শুধু সেইটাই লিখে রাখে নিজের সুবিধার জন্য। এই জিনিসগুলো সবই সিঙ্গেল এন্ট্রি বুককিপিং এর উদাহরণ। যারা প্রপার অ্যাকাউন্টিং ইউজ করে না তারা এটা করে, কিন্তু আমরা এটা শিখবো না, আমরা শিখবো ডবল এন্ট্রি সিস্টেম। এবারে আমরা জানবো ডবল এন্ট্রি বুককিপিং কি। ডবল এন্ট্রি বুককিপিং কি বলছে, যে যেখানে প্রত্যেকটা এন্ট্রির কারেসপন্ডিং এবং অপোজিট এন্ট্রি হবে। কারেসপন্ডিং আর অপোজিট এন্ট্রি কাকে বলে? কারেসপন্ডিং মানে পরিপূরক। ধরো মনে করো রামবাবু শ্যামবাবুকে 100 টাকা দিচ্ছে, তাহলে রামবাবু এখানে 100 টাকা দিচ্ছে বলেই শ্যামবাবু কিন্তু 100 টাকা পাচ্ছে। এটা যেমন পরিপূরক, তেমন কিন্তু এটা অপোজিটও, একজন দিচ্ছে একজন নিচ্ছে। আর কারেসপন্ডিং কি? পরিপূরক, একজন দিচ্ছে বলেই একজন পাচ্ছে। সেই জন্য এখানে বলছি কারেসপন্ডিং অ্যান্ড অপোজিট এন্ট্রি টু এ ডিফারেন্ট অ্যাকাউন্ট। অবশ্যই এটা ডিফারেন্ট অ্যাকাউন্ট, দুটো ডিফারেন্ট অ্যাকাউন্ট, একজন রামবাবু আর একজন হচ্ছে শ্যামবাবু। আর কি বলছে, যে ডবল এন্ট্রি সিস্টেমে দুটো সাইড, ডেবিট সাইড আর ক্রেডিট সাইড সমান হবে, ইকুয়াল ব্যালেন্স থাকবে। তার মানে হলো যে রামবাবু যদি 100 টাকা দেয় তাহলে কিন্তু শ্যামবাবু 100 টাকা পাবে। বোঝা গেল? তো এই জিনিসগুলো, এই কি পয়েন্টগুলো একটু মাথায় রাখতে হবে। কারেসপন্ডিং অ্যান্ড অপোজিট এন্ট্রি, ডিফারেন্ট অ্যাকাউন্ট, ইকুয়াল ব্যালেন্স অন ডেবিট অ্যান্ড ক্রেডিট সাইড। লেফট সাইডকে বলছে এখানে দেখো ডেবিট, আর রাইট সাইডকে বলছে ক্রেডিট। এবার এটা কে ডেবিট হবে কে ক্রেডিট হবে, এটা আমরা যখন গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং এর ক্লাস করব তখন আমরা এটা বিস্তারিত আলোচনা করব। তো তোমরা বুঝে গেছো যে ডবল এন্ট্রি সিস্টেমটা কি। সিঙ্গেল এন্ট্রি বুককিপিং আর ডবল এন্ট্রি বুককিপিং এর মধ্যে একটাই তফাৎ, সেটা খুব শর্টে যদি বলা যায়। ধরো যদি আমার বাবা বলে যে 100 টাকা তুই কাকে দিলি, আমি বললাম আমি রামকে দিয়েছি 100 টাকা, রামের নামে 100 টাকা খরচা লিখে রাখা একটা লাইনে, একে বলছে সিঙ্গেল এন্ট্রি বুককিপিং। আর ডবল এন্ট্রি বুককিপিং হলে কেমন হবে? ডবল এন্ট্রি বুককিপিং হলে বলবে সেখানে রামও থাকবে আর সেখানে শ্যামও থাকবে। রাম বলবে আমি শ্যামকে দিয়েছি, আর শ্যাম বলবে আমি রামের কাছ থেকে নিয়েছি। বোঝা গেল দুটোর মধ্যে কিরকম সূক্ষ্ম ডিফারেন্স আছে? তো এইটাই হচ্ছে সূক্ষ্ম ডিফারেন্স ডবল এন্ট্রি বুককিপিং এর। সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে হচ্ছে এক কথায় বিশ্বাস, একজনের কথায় বিশ্বাস, আর ডবল এন্ট্রি সিস্টেম হচ্ছে সাক্ষী স্বরূপ দুজনকে আনতে হবে। একজন বলবে আমি পেয়েছি, একজন বলবে আমি দিয়েছি। এইটাই হচ্ছে ডিফারেন্ট। আমাদের কিছু অ্যাকাউন্টিং টার্ম জানতে হবে। যেমন এখানে আছে হোয়াট ইজ জার্নাল। জার্নাল কি? The word journal comes from French word jour, which means diary. জার্নাল শব্দটা যাওয়ার কথা থেকে এসেছে, যার মানে ডায়েরি। ডায়েরিতে কি করা হয়? ডায়েরিতে আমরা রেগুলার ইভেন্টগুলো লিখতে থাকি। আর জার্নালে কি তাহলে লিখতে থাকি? জার্নালে রেগুলার যে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলো হচ্ছে সেগুলো আমরা লিপিবদ্ধ করতে থাকি। জার্নাল এমন একটা বুক যেখানে আমরা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলোকে লিপিবদ্ধ করতে থাকি। তো সেই রকম খাতাকেই কি বলছে? জার্নাল। পরের
জার্নালাইজিং তাহলে কাকে বলে? যেই পদ্ধতিতে আমরা জার্নাল এন্ট্রি করি সেই পদ্ধতিটাকে বলছে জার্নালাইজিং। থার্ড বলছি কি ন্যারেশন। হোয়াট ইজ ন্যারেশন ইন জার্নাল? এই ন্যারেশন কিন্তু সেই পার্টস অফ স্পিচের ন্যারেশন নয়, এই ন্যারেশন হচ্ছে জার্নালের ন্যারেশন। যখন আমরা কোনো ট্রানজ্যাকশন লিপিবদ্ধ করি, জার্নালে লিখি, তখন আমরা একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে সেটা লিখি। সেটা সবার পক্ষে বোঝা নাও সম্ভব হতে পারে, যারা অ্যাকাউন্টিং জানে না তারা ওই এন্ট্রি কিন্তু বুঝতে পারবে না। তো ন্যারেশন হচ্ছে কি? ন্যারেশন হচ্ছে ওই যে এন্ট্রিটা হলো, যেই পদ্ধতিই হোক না কেন, ওই যে এন্ট্রিটা হলো সেই এন্ট্রিটা সহজ সরলভাবে এক লাইনে প্রকাশ করাকেই বলছে ন্যারেশন। এখানে বলছে ট্রানজ্যাকশন আর রেকর্ডেড ইন জার্নাল অ্যালং উইথ সুইটেবল এক্সপ্লেনেশন ইজ কল্ড ন্যারেশন। যে জার্নাল এন্ট্রি তো থাকবেই থাকবে, তার নিচে একটা এক্সপ্লেনেশন থাকবে যে এটা কিসের জার্নাল এন্ট্রি, সেটা একটা টেক্সটে একটা স্টেটমেন্টে লেখা থাকবে যে এটা এই এন্ট্রি হয়েছে বা ওইটা এই হয়েছে, এটা পারচেস করা হয়েছে বা এটা সেল করা হয়েছে, একদম খুব সিম্পল ওয়ার্ডে এটা লেখা থাকবে, তাকেই বলছে ন্যারেশন। আবার একটা ফরম্যাট দেখে নেবো জার্নালের ফরম্যাটগুলো ঠিক কেমন হয়। এইটা হলে জার্নালের একটা ফরম্যাট। একটা এখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়েছে আর তার এন্ট্রি এখানে করে দেওয়া হয়েছে। যেমন এখানে কোন তারিখে হয়েছে ট্রানজ্যাকশনটা, তার ডেট দেওয়া হয়েছে। এখানে দেখো ডবল এন্ট্রি আছে, একে অপরের পরিপূরক বাট অপোজিট এন্ট্রি, একজন নিচ্ছে একজন দিচ্ছে, আর দুটো ডিফারেন্ট অ্যাকাউন্ট কিন্তু দুটো সাইড, লেফট সাইড ডেবিট সাইড, রাইট সাইড ক্রেডিট সাইড কিন্তু ইকুয়াল ব্যালেন্স আছে, আর তার একটা ন্যারেশন এখানে দেওয়া হয়েছে। সুইটেবল এক্সপ্লেনেশন অফ দ্য ট্রানজ্যাকশন, এই ট্রানজ্যাকশনে কী ট্রানজ্যাকশন হয়েছে তার সুইটেবল এক্সপ্লেনেশন এখানে একটা সহজ ভাষায় দেওয়া হয়েছে, যে বিং ক্যাশ ইনভেস্টেড ইনটু বিজনেস। বাট যারা জানো না কীভাবে জার্নাল এন্ট্রি করতে হবে, জার্নাল এন্ট্রি কখনো দেখোনি, তারা কিন্তু এটা দেখে বুঝতে পারবে না প্রথমে, কিন্তু এই লেখাটা থেকে বুঝতে পারবে যে কী হয়েছে। তো ন্যারেশনটা কম্পালসারি নয়, এটা অপশনাল, কিছু কিছু জায়গায় লাগে, খুবই প্রয়োজন। তুমি সব এন্ট্রিতেই দিতে পারো, না দিলেও চলবে, বাট এটা কম্পালসারি নয়। এবার জানবো আমরা হোয়াট ইজ লেজার। লেজার কি? কয়েকটা স্লাইড আগে আমরা দেখেছি লেজার ক্লাসিফিকেশন, লেজার বলে লেখা ছিল, সেই লেজারটা আমরা এখানে জানবো। খুব সহজ কথা যদি বলা যায়, যে যেই বই বিভিন্ন রকম অ্যাকাউন্ট কন্টেন করে তার দিকে বলে লেজার। যদি ট্যালির ভাষায় বলি তাহলে লেজার মানেই কিন্তু অ্যাকাউন্ট। যেমন উদাহরণ কি? উদাহরণ হচ্ছে পারচেস অ্যাকাউন্ট, সেল অ্যাকাউন্ট, রাম অ্যাকাউন্ট, স্যাম অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এগুলো সব লেজার। এখানে আছে কি অ্যাডভান্টেজ অফ লেজার। আমরা এর অ্যাডভান্টেজগুলো জানবো, কি কি অ্যাডভান্টেজ রয়েছে। এখানে বলছে কি অল অ্যাকাউন্টস আর ওপেন্ড সেপারেটলি ইন দিস বুক, সমস্ত অ্যাকাউন্টকে আমরা আলাদা আলাদাভাবে খুলতে পারি। দ্বিতীয়ত কি বলছে, যে যে কোনো ধরনের ইনফরমেশান, যে কোনো ধরনের তথ্য বিজনেস রিলেটেড সহজে কিন্তু আমরা পেতে পারি। যে কোনো তথ্য, যদি বলে তোমাকে এখন ক্যাশ কতটা আছে, তুমি ক্যাশ লেজারটা বার করে দেখাবে ক্যাশ কতটা আছে। তোমাকে যদি বলি আমি সেল কতটা হয়েছে, তুমি তখন সেল লেজারটা খুলেই আমাকে দেখাতে পারবে। তোমাকে যদি বলে পারচেস কত টাকার আছে, তুমি তখন পারচেস লেজারটা খুলেই দেখাতে পারবে। তার মানে কি আলাদা আলাদা লেজার যদি করা যায়, আলাদা আলাদা করে যদি অ্যাকাউন্টগুলোকে খোলা যায়, তাহলে কি হবে, তার তথ্যগুলোকে কিন্তু সহজে খুব বের করা যায়। থার্ড বলেছে এ ট্রায়াল ব্যালেন্স ক্যান বি প্রিপেয়ার্ড, তুমি ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে পারবে। চারে বলছে ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করতে পারবে। আর পাঁচে বলছে ব্যালেন্স শিট তৈরি করতে পারবে। এই যে তিনটে রিপোর্ট আছে না, 3, 4, 5, ট্রায়াল ব্যালেন্স, প্রফিট অ্যান্ড লস আর ব্যালেন্স শিট, এগুলো বিস্তারিত আমরা আলোচনা করব এবং দেখতে পাবো ট্যালিতে যখন আমরা কাজ করব। তো আজকের ক্লাস এইটা হচ্ছে প্রথম ক্লাস আমাদের জেনারেল প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং। এখনও কয়েকটা ক্লাস হবে এই থিওরি নিয়ে এবং রুল নিয়ে। তো আজকে এই পর্যন্তই। ক্লাসটা যদি খুব ভালো লেগে থাকে বা এই ক্লাসটা থেকে যদি তোমার কিছু মনে হয় শিখতে পেরেছো, আমি অবশ্যই তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। নেক্সট ক্লাসে আবার সবার সঙ্গে দেখা হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।